প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে গতকাল যে বিষয়টা আলোচনা করছিলাম যে বর্তমানে আমাদের দেশে অন্যতম একটি দুঃখ বা বেদনা বিধুর যে বিষয়টা ঘটে গেছে গতকাল, গত শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের যে একজন বা ইনকিলাব মঞ্চ আছে, আমাদের দেশে ইনকিলাব মঞ্চ নামে যে একটা রাজনৈতিক বা সাংস্কৃতিক সংগঠন আছে, তার প্রধান যে অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির আওতার হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি, বিষয়টি নিয়ে গতকাল আমি কথা বলছিলাম। আজকে সবকিছু এই কিছু আমার কিছু প্রশ্ন আছে আপনাদের সবার উদ্দেশ্যে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আমার প্রশ্নগুলো হচ্ছে এই: গতকাল ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের দেশে যারা মানে বিভিন্ন সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটি থেকে শুরু করে অনেক বিভিন্ন ধরনের যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন ধরনের মিডিয়া, তারা প্রতিনিয়ত এ বিষয়ে বিভিন্ন ধরনের হাইলাইটস বলেন, বিভিন্ন আপডেট বলেন, যা কিছু হোক, বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে তারা প্রচার করতেছে। অনেকে অনেক অনলাইন অ্যাক্টিভিটিস, আমাদের দেশে আবার কিছু প্রবাসী অনলাইন অ্যাক্টিভিটিজম করে, এই ধরনের কিছু ব্যক্তি আছে আমাদের দেশের ব্যক্তি যারা প্রবাসী, যেটাকে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিটিস বলা হয়। প্রবাস থেকে এনারা দেশে থাকে না, প্রবাসী থাকে। প্রবাসীরা অনেক তথ্য এনাদের কাছে, এনারা একটি মানে জীবন্ত লাইভ উইকিপিডিয়া বা মানে জীবন্ত, এদের কাছে প্রতিনিয়ত তথ্য খবর, অনেক তথ্য খবর থাকে। এখানে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই: আপনারা কালকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আপনারা এই কে গুলি করলো, কারা গুলি করলো, কিভাবে গুলি করলো, কোন থেকে গুলি করলো, কিভাবে গুলি করলো, কত টাকা কোনটা করলো, এই হত্যাকাণ্ডে আরো কতজন গুলিবিদ্ধ হবে, নানান ধরনের প্রশ্ন বা নানান ধরনের বিষয় আপনার সামনে আসতেছে। প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা এত কিছু জানেন, তাহলে এই জানা বিষয়গুলো আপনারা এই শুক্রবারের আগে, বৃহস্পতিবার, বুধবার বা হাদিকে গুলি করার আগে আপনারা এই বিষয়গুলো আপনারা পাবলিকলি করলেন না কেন? তাহলে তো আর হাদি গুলিবিদ্ধ হওয়া লাগে না, তাহলে হাদি তো সাবধানে যেতে পারতো। তাহলে তো হাদিকে গুলিবিদ্ধ হয়ে আজ মৃত্যুর সাথে পান চালাতে হতো না। জানি না আল্লাহ তালা তার হায়াত লিখে রাখছে কিনা বা হায়াতের বুঝি তার আছে কিনা, সে বাঁচবে কি মরবে সেটা জানি না, এখনো কেউ বলতে পারতেছে না। তো সেটা একটা বিষয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে তাহলে তো তাকে এত বড় একটা দুর্ঘটনা পতিত হতে হতো না। যদি আপনারা এত কিছু জানেন, আপনাদের কাছে তো সাথে সাথে মানে গুলি ধরার পরেই তো আপনাদের কাছে রিপোর্ট চালু হয়ে গেছে, বিষয়টা তেমন না। আপনাদের তাহলে এই তথ্যগুলো সংগ্রহ করতে সময় লাগছে, তাই না? তারপর তো আপনারা এগুলো প্রচার করতেছেন। একদিন তো এই তথ্যগুলো প্রচার এই তথ্যগুলো সংগ্রহ করতে পারেননি, তারপরে তো বিভিন্ন সময় লাগছে তো এগুলা অনুসন্ধান করতে তো সময় লাগে। তাহলে অনুসন্ধান করতে যখন সময় লাগে, তো এই তথ্যগুলো তো আপনারা আগে থেকে প্রচার করতে পারতেন, 1 ঘন্টা 2 ঘন্টা একদিন আগে তো প্রচার করতে পারতেন। তাহলে তো এই এই পেশাটা আর গুলিবিদ্ধ হতে হতো না। ভাই, এদেশের মানুষ আসলে আমরা অনেক আবাল। আপনারা যারা প্রবাসে বসে অনলাইন অ্যাক্টিভিটিস করতেছেন, আপনাদের কথা আমরা বেদ বাক্যের মতো মেনে নিয়ে আপনাদের যা বলতেছেন, অনেকে মানে, অনেকে মানে না। তবে না মানার সংখ্যা কিন্তু বেশি বেশি থাকে আপনাদের এই বাক্যগুলোকে বেদ বাক্যের মধ্যে বিশ্বাস করে। আর আপনাদের ব্যবসা ফুলে ফেপে অনেক বড় গাছে পরিণত হচ্ছে, অনেক বড় পুঁজিতে পরিণত হচ্ছে, কারণ আপনাদের আসলে এটা অনলাইন অ্যাক্টিভিজম না, এটা আপনারা কোনো অনুসন্ধানও করেন না, এটা আপনারা একটা ব্যবসা, ভিউ ব্যবসা যেটাকে বলে, বা মানুষের একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে দেশটাকে কি করে অস্থিতিশীল করা যায়, এর সাথে এর এর বাধা দিচ্ছেন, ওর সাথে আর বাধা দিচ্ছেন দিয়ে বিভিন্ন মন গড়া কাল্পনিক বিভিন্ন তথ্য ফলাও করে প্রচার করতেছেন আপনারা। তাই আপনারা তো বাঙালি, বেশিরভাগই তো বাঙালি, তাও সবাই বাঙালি প্রায় কম বেশি। দয়া করে দেশের প্রতি যদি এতটুকু মমত্ববোধ থাকে, দেশের মধ্যে প্রতি যদি এতটুকু দেশাত্মবোধ থাকে, এই ধরনের মন গড়া তথ্য প্রচার করেন না। আর যদি তো কোনো সঠিক তথ্য থেকে থাকে, তাহলে দেশের উপকারার্থে ঘটনা ঘটে যাওয়ার আগে প্রচার করার চেষ্টা করুন।
তাহলে দেশের উপকার হবে, সত্যি সত্যি তাহলে দেশের উপকার হবে, এবং আপনাকেও বা আপনার দেশাত্মবোধ নিয়ে কেউ প্রশ্ন করবে না, আপনাকে তাহলে দেশপ্রেমিক লোক হিসাবে সবাই পুরস্কৃত করবে বা আপনার কথা মনে রাখবে। এই একটা পার্ট গেল। আরেকটা পার্ট যেটা আরো প্রথমে আমি যেটা বলতেছিলাম, যে যে যেভাবে পারতেছে, এখন আমাদের দেশে তো রাজনীতিবিদের যেমন অভাব নেই, রাজনৈতিক দলের অভাব নাই, সুবিধাভোগী সুবিধাভোগী দলের অভাব নাই। জুলাইকে কে কিভাবে পুঁজি করার চেষ্টা করতেছে এটা বলে বলে বোঝানো যাবে না। কোন রাজনৈতিক দল কে কিভাবে, মানে যে যেভাবে পারে জুলাইকে পুঁজি করে করার চেষ্টারত। তেমনি নতুন করে হাদির এই অ্যাক্সিডেন্ট বা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে পুঁজি করা শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের দেশে বড় তথাকথিত, মানে তথাকথিত মানে আসলে বড় দলটাই বা তারপরের দলটা সবাই এই হাদির গুলি খাওয়ার ঘটনাকে পুঁজি করে বিভিন্ন ধরনের তথ্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেছে। আজকে একটি বড় দেশের একটি বড় দলের একজন বড় মাপের নেতা তার পরবর্তী নেক্সট দলের একজন ছাত্র সংগ্রামের নেতাকে যারা বেশ কিছু বক্তব্য দিচ্ছে, মানে বক্তব্যটা পুরোটাই মানে অবাস্তব একটি খবর নিয়ে এসছেন, তার সম্পর্কে বলছেন। তো নামটাই বলি, যার সম্পর্ক হচ্ছে তার নামটা বলি সাদিক কামিল ইসলাম। এবং তার পরবর্তীতে আবার তিনি সেটাতে দুঃখ প্রকাশ করছেন। এবং দেখেন কত বড় এখানে বিষয়টা, যে তার সাদিক কামিল কাছে সে দুঃখ প্রকাশ করছে বা তাদের কাছে দুঃখ প্রকাশ করছে, যে দুঃখ প্রকাশ করছে সে সে কোনো বিবৃতি মানে তার যে দুঃখ প্রকাশের যে বিবৃতি দিচ্ছে, তার বিবৃতি নিচে স্বাক্ষরটা কিন্তু সে করেনি, করছে তার পক্ষে আরেকজন, মানে যে ব্ল্যান্ডারটা ঘটাইছে তার লজ্জা লাগতেছে, তার শরম লাগতেছে, তার বিবেকে বাড়তেছে। এই হচ্ছে আমাদের দেশের দুঃখ প্রকাশের হালচাল। এটা গেলে একটা বিষয়। গতকাল থেকে তো ওটা বললাম যে এই ঘটনাকে পুঁজি করে ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি। আর জুলাইকে তো বেঁচে মানে খাইতে খাইতে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে চলে গেছে। এখন তো আমাদের দেশের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্য তো রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা হওয়া দরকার নেই। এখন আম বেচা, মধু বেচা, জাম বেচা লোকেরাও তো রাজনৈতিক দলের খাওয়া দাওয়া অনুসরণ করে যায়, রাজনৈতিক দলে নিবন্ধন পেয়ে যাচ্ছে। তারা আবার জুলাইয়ের এই পরিস্থিতির মুখ নিয়ে যারা জুলাইয়ের ত্যাগে, তাদেরকে সমালোচনাও করে, দুঃখ এগুলো জায়গাতে যে জাম বেচালারাও রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজেকে পরিচয় দেয়, নিজের রাজনৈতিক দলের মানে আমের ঝুড়ি করে রাজনৈতিক দলের একটা নিবন্ধন পাওয়া যায়, আমের ঝুড়ি করে রাজনৈতিক দলের নিবন্ধন কেনা বেচা হয়। এই পর্যায়ে চলে গেছে আমাদের দেশের রাজনীতি। এই হচ্ছে আমাদের দেশের নেতা। এরা আবার আর যারা আবার অনশন করে, অনশনে বসে 50 ঘন্টা, 70 ঘন্টা, 80 ঘন্টা, আবার ওই অনশন স্থলের পিছনে যায় বা খাওয়ার ছবি আসে মিডিয়াতে। এই হচ্ছে রাজনৈতিক দলের নেতারা। যাকে কথা বলবো না, আর দিকে যাবো না। যে মূল বিষয়টা নিয়েছিলাম সেখানে চলে আসি আবার। সেটা হচ্ছে যে এই হাদিদের এইভাবে দাবানো যাবে না। একটা হাদি হয়তো হাদি কপালে কি আছে, হাদি বাঁচবে না মরবে সেটা আরো সময় গেলে বোঝা যাবে। কিন্তু এইভাবে কি আসলে হাদিরা মরে? মরে না হাদিরা। একটা হাদি হয়তো তার দেহ অবসান করতে পারে, কিন্তু আরো হাজার হাজার শয়ে শয়ে হাদি কিন্তু আবার তৈরি হয়ে যাবে। হাদিরা এভাবে বারবার ফিরে আসে, সময় সময় ফিরে আসে, ক্ষণে ক্ষণে ফিরে আসে, যুগে যুগে আবার ফিরে আসে। হাদিরা যদি ফিরে না আসতো, হাদিরা যদি না থাকতো, হাদিরা জন্ম যদি সকল সময় না হতো, তাহলে 17 বছরের শাসনের বিলুপ্তি ঘটতো না। তাই ভাই, সকলের প্রতি একটাই আবদার, সকলে হাদির জন্য, বর্তমান যে হাতে অসুস্থ, এই হাদির জন্য দোয়া করেন। এবং আগামীতে আমরা যে সুস্থ ধারার রাজনীতি চাই, দেশটাকে সুস্থভাবে, দেশের মানুষকে সুস্থ রাখার জন্য যে বিষয়টা কল্যাণটা, এই কল্যাণমূলক কাজগুলো আমরা সকলে সকলের বিবেক দিয়ে একটু করার চেষ্টা করি সকলে। হাদিরা যাতে এই হাদিদের কল্যাণ মানে অবদান যেন আমরা ভুলে না যাই। এই হাদির বা এই ওসমান হাদিরা যেন একজন না হয়, আরো শত শত ওসমান হাদি যেন গড়ে ওঠে, সেরকম পরিবেশ আমরা গড়ে তুলি। গড়ে তোলার মাধ্যমে হাদিদের চেতনা লক্ষ লক্ষ শত শত বছর বেঁচে থাকবে। হাদিদের তাহলে হাদিদের জীবন, আমার মনে হয় হাদির জীবন সার্থকতা রূপ নিবে। এই আমজাম বেচা রাজনীতিবিদ
হাদিদের মতো রাজনীতি হাদিরা করতো না বলে আর হাদিদের এই অবস্থা। তাই এদের মতো কুলাঙ্গার রাজনীতিবিদের কথা না শুনে আমরা জীবন ঘনিষ্ঠ যে রাজনীতিবিদ যারা আছে, যারা দেশকে নিয়ে ভাবে, দেশের মঙ্গলের কথা ভাবে, সেই সকল রাজনীতিবিদের জন্য একটু হলেও দোয়া করেন, যাতে হাদিরা আবার ফিরে আসে, আবার আমাদের লোকালয়ে ফিরে এসে আমাদের সকলের পাশে দাঁড়ায়, দুটা ভালো কথা বলার মতো তার অবস্থানে চলে আসতে পারে। এই আশা এবং এই দোয়া সবার কাছে চাইবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।